সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ হিসাব অথবা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা এই যে কুরিন খরচ এইটা বের করতে গিয়ে তোমরা ঝামেলা সৃষ্টি করো বা তোমরা সহজে সেটা বুঝতে পারো না এবং বইয়ে তোমাদের অন্যভাবে হয়তো সলিউশনটা দেওয়া আছে। বাট আজকে আমি খুব সহজ একটা তোমাকে মেথড শিখাবো। এই মেথডে তুমি যদি কুরিনের খরচটা যদি করো তাহলে দেখবা তোমার কোনো ঝামেলা লাগবে না এবং তুমি খুব সহজেই এই জিনিসটা সমাধান করতে পারবা। কারণ এটা আমাদের যে আর্থিক বিবরণী বা তোমাদের আর্থিক বিবরণী যে চ্যাপ্টারটা আছে দশম অধ্যায়, দশম চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে তুমি এই জিনিসটা পাবা এবং এটার সাথে বিশদায় বিবরণী এবং হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী দুইভাবে কি আছে স্যার, কানেক্টেড আছে। এখন দেখো আজকে আমরা এই জিনিসটা খুব সহজে ক্লিয়ার করার চেষ্টা করবো। তোমরা দেখো কুরিন এবং অনাদায়ী পাওনা এরা কিন্তু হচ্ছে তোমার কি সমার্থক শব্দ। আমরা এটাও জানি হচ্ছে দেনাদার। আমার যে দেনাদার আছে, যার থেকে আমি টাকা পাওয়ার কথা, সে হয়তো আমাকে কোনো কারণে টাকা দিতে পারছে না বা তার থেকে টাকাটা আদায় হবে না। সেটা হইতে পারে তোমার সে দেনাদারের মৃত্যু হইতে পারে বা দেনাদারটা দেউলিয়া হয়ে গেছে বা অন্য কোনো কারণে হয়তো দেনাদার আমাকে টাকাটা বা দিবে না বা আমি তার থেকে টাকাটা কোনো সময় ভবিষ্যতে আদায় করতে পারবো না। এটাকে আমরা বলি কুরিন অথবা অনাদায়ী পাওনা। এখন দেখো এই কুরিন অনাদায়ী পাওনাকে আমি কিভাবে সহজে সলভ করব। এটার সাথে তুমি নতুন যা আছে তা যোগ করে দিবা, মানে হচ্ছে নতুন কুরিন বা অনাদায়ী পাওনা আর হচ্ছে সঞ্চিতি। তাহলে এখানে দুইটা বিষয় তোমার মাথায় রাখতে হবে, নতুন পুরাতন। কি মাথায় রাখবা স্যার? নতুন আর হচ্ছে কি পুরাতন। এবং হচ্ছে একটা হচ্ছে কুরিন আর একটা হচ্ছে কুরিন সঞ্চিতি। একটা কুরিন আর একটা হচ্ছে কি কুরিন সঞ্চিতি। তাহলে আমরা নতুন পুরাতন স্টেপ বা মেথডটা ইউজ করে তোমার সহজে এই খরচটা বের করতে পারবো এবং আর্থিক অবস্থার বিবরণীতে এটা সলভ করতে পারবো। এখন দেখো নতুন পুরাতন দিয়ে শিখলে তোমার জন্য ঝামেলাটা লাগবে না বা তোমার জন্য খুব সহজ হবে। দেখো নতুন কুরিন যেমন আছে, নতুন কুরিন সঞ্চিতিও আছে। পুরাতন কুরিন যেমন আছে, পুরাতন কুরিন সঞ্চিতিও আছে। তাহলে দেখো আমরা এভাবে শিখবো। তোমার কাজ হবে কুরিন বা অনাদায়ী পাওনা যেটা প্রশ্নে থাকবে, মনে রাখবে সবসময় পুরাতনটা প্রশ্নে থাকবে। কোথায়? প্রশ্নে, অথবা তোমাকে যে প্রশ্নের আওয়ামিল দিবে ওই যে আওয়ামিল, এই যে আওয়ামিল প্রশ্নে একটা তোমাকে যে আওয়ামিল দিবে সেখানে কিন্তু কি এই যে তোমার কুরিন বা অনাদায়ী পাওনাটা দেওয়া থাকবে, যেটাকে আমরা এই পুরাতন বলতেছি। কি বলতেছি? পুরাতন বলতেছি। এখন দেখো তার সাথে নতুন দুইটা যোগ করবা। এই যে নতুন, নতুন অনাদায়ী পাওনা বা কুরিন বা নতুন কুরিন সঞ্চিতি, এই দুইটা যোগ করবা। এখন দেখো স্যার এই দুইটা তুমি কোথায় পাবা? এই দুইটা তুমি পাবা হচ্ছে সমন্বয়ে। কোথায়? সমন্বয়ে দেওয়া থাকবে, যে রাওয়ামিলের নিচে করে যে সমন্বয়টা থাকে ওটাতে তোমার দেওয়া থাকে। তাহলে আমরা নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চয় এই দুইটা বিষয় কোথায় পাবো? সমন্বয়ে পাবো। আর পুরাতন বা কুরিন এবং হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি এই জিনিসটা আমরা কোথায় পাবো? প্রশ্নে পাবো। কোথায় পাবো স্যার? প্রশ্নে পাবো। তাহলে আমাদের মেথডটা হচ্ছে প্রশ্নে যে কুরিন দেওয়া থাকবে বা যেটাকে পুরাতন কুরিন বলতে, সেটা সে নতুন দুইটা যোগ করা। কয়টা নতুন? দুইটা। একটা হচ্ছে নতুন কুরিন আর একটা হচ্ছে নতুন কুরিন সঞ্চয়, এই দুইটাকে যোগ করে দেওয়া। আর কাকে মাইনাস করে দেবো? ওই যে প্রশ্নে একটা পুরাতন সঞ্চয় দেওয়া আছে না, কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা সন্দেহজনক দেনা সঞ্চিতি, পাওনা সঞ্চিতি, এভাবেই নামটা লেখা থাকে। ওইটা তুমি কি করে দিবা? মাইনাস করে দিবা। তাহলে খুব সহজ, প্রশ্নে যে কুরিন দেওয়া থাকবে সেটা সে দুইটা নতুন যোগ করবো, যেটা সমন্বয় থেকে আসবে নতুন কুরিন, নতুন কুরিন সঞ্চয় নামে আমরা এটাকে যোগ করব আর মাইনাস করব হচ্ছে পুরাতন কুরিন সঞ্চয়কে। এখন দেখো, এরপর দেখো এই দেখো এটা আমি একটু আগে বলছি, যেটা আবার দেখতে পাচ্ছ তোমরা এখানে, নতুন কুরিন সঞ্চয় সমন্বয়ে থাকবে আর হচ্ছে পুরাতন গুলা রেওয়ামিল বা প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক আছে? তাহলে এভাবে আমি আমার কুরিন খরচ বের করতে পারি এবং তুমি দেখবে এটার মধ্যে তোমার কোনো ঝামেলা লাগবে না। জাস্ট নতুন পুরাতন কনসেপ্টটা মাথায় রাখবা, নতুন দুইটা যোগ করতে হবে, পুরাতনটা মাইনাস করে দিতে হবে আর প্রশ্নে যে কুরিন দেওয়া সেটা শুরুতে তোমার লিখতে হবে। আর যদি সেটা না থাকে পরের স্টেপগুলো ফলো করবা। অর্থাৎ কিভাবে বলতেছি তোমাকে, যদি এখান থেকে কোনো একটা অংশ না থাকে বা অনেক সময় এটা নাও থাকতে পারে বা ধরো নাই, তাহলে তুমি এখান থেকে স্টার্ট করবা। কোত্থেকে? এখান থেকে। বা ধরো এটাও নাই, তাহলে তুমি এখান থেকে স্টার্ট করবা। খুব সহজ। তাহলে এই স্টেপটা ফলো করলে তোমার যেটা নাই সেটা বাদে নেক্সট থেকে স্টার্ট করবা, তাহলে দেখবা তুমি এটা খুব সহজে তুমি মিলাচ্ছ, তোমার কোনো প্রবলেম হবে না। এরপর দেখো এই জন্যই এই পদ্ধতিটা বেশি গ্রহণযোগ্য এবং হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি, আমি এটা দিয়ে তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে? এরপর দেখো স্যার আমরা একটা, তাহলে যেহেতু আমরা সিস্টেমটা শিখছি, এবার আমরা চলো ম্যাথের মাধ্যমে জিনিসটাকে সলভ করার নিয়মটা শিখে আসি।
এই দেখো এখানে একটা প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা যশোর বোর্ড 2023 সালে আসছে। যশোর বোর্ডে আসছে একটা আর্থিক বিবরণীর অংশ, যেখান থেকে আমি জাস্ট তোমাকে কুরিনের অংশটা করাবো, পুরো অংশটা পুরো ম্যাথটা করাচ্ছি না, জাস্ট কুরিনের। দেখো এখানে দেনাদারের 45,000 টাকা দেওয়া আছে, অনাদায়ী পাওনা 2,000 টাকা দেওয়া আছে, অনাদায়ী পাওনা সঞ্চয়ী 4,000 টাকা দেওয়া আছে, এবং এই সম্পর্কিত একটা সমন্বয় আছে যেখানে বাকিতে পণ্য বিক্রয় আছে। আচ্ছা, ভালো কথা। তারপর হচ্ছে দেনাদারের 3,000 টাকা আদায়যোগ্য নয়। এরপর হচ্ছে কি অবশিষ্ট ধরনের 5% সঞ্চয় করতে হবে। তাহলে আমি তোমাকে যে পুরাতন নতুনগুলো তুমি এখন কিভাবে পাবা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে বলছে দেনাদারের 3,000 টাকা আদায়যোগ্য নয়, যেটাই আদায়যোগ্য নয়, যেটা কি নয় আদায়যোগ্য নয়, সেটা হচ্ছে কি কুরিন। সেটা কি, সেটাকে আমরা কি বলি? কুরিন বলি। ঠিক আছে, তাহলে যেটা আদায়যোগ্য নয় সেটাকে আমরা কি বলবো? কুরিন বলবো। ঠিক আছে স্যার, যেটা আদায়যোগ্য নয় সেটাকে আমরা কি বলবো? কুরিন বলবো। ওকে, কুরিন। এরপর দেখো অবশিষ্ট দেনাদারের ওপর 5% সঞ্চয়ী ধরতে হবে। তাহলে অবশিষ্ট দেনাদার, এই যে অবশিষ্ট দেনাদার জিনিসটা কি আমাকে ভালো মতো বুঝতে হবে। অবশিষ্ট দেনাদার বুঝলে আমি সেটার উপর 5% ধরতে পারবো। আর এই যে 5% সঞ্চয়ী ধরতে হবে, এটার নামই হচ্ছে নতুন। এটার নামই কি? নতুন। নতুন কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চয়ী। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই প্রশ্ন থেকে সহজে বের করে ফেলছি। এটা হচ্ছে নতুন কুরিন, যেটা আদায়যোগ্য নয়, নতুন কুরিন। আর হচ্ছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে নতুন সঞ্চয়ী। কি সঞ্চয়ী? নতুন সঞ্চয়ী। তাহলে দেখো এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে। আমি বলছিলাম কি পুরাতন গুলা রেওয়া মিল, এবার প্রশ্ন থাকবে এই যে একটা রেওয়া মিল। সো অনাদায়ী পাওনা এটা পুরাতনটা, আর এটা হচ্ছে কি? এই দুইটা হচ্ছে কি পুরাতন। কোন দুইটা? এই দুইটা হচ্ছে কি পুরাতন। তাহলে পুরাতন দুইটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে চলো আমরা এখন এটা খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। দেখো তাহলে আমাদের নিয়ম অনুযায়ী, একটু আগে আমি যে নিয়মটা দেখিয়েছি তোমাদের, ওই নিয়ম অনুযায়ী আমাদের প্রথম কাজ হচ্ছে কি? প্রশ্নে যে কুরিন দেওয়া থাকবে সেটা লিখে ফেলা। তাহলে আমাদের প্রশ্নে যেহেতু অনাদায়ী পাওনা দেওয়া আছে, আমি সেটা লিখতেছি অনাদায়ী পাওনা। কত টাকা স্যার? কত টাকা দেওয়া ছিল একটু আগে? আমরা যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনাদায়ী পাওনা দেওয়া আছে তোমার 2,000 টাকা। কত টাকা? 2,000 টাকা। তাহলে আমরা 2,000 টাকা লিখে ফেলি। অনাদায়ী পাওনা হচ্ছে কি? 2,000 টাকা। এই যে 2,000 টাকা। তারপর আমাদের সিস্টেম হচ্ছে নতুন অনাদায়ী পাওনা যোগ করা। কি করা? নতুন অনাদায়ী পাওনাটা যোগ করা। এখন আসো আমরা নতুন অনাদায়ী পাওনা কিভাবে খুঁজবো। এই যে এখানে বলছে দানাদারের 3,000 টাকা কি নয়? আদায়যোগ্য নয়। যেহেতু আদায়যোগ্য নয় একটু আগে বলছি, এটাই তাহলে আমাদের কি? নতুন অনাদায়ী পাওনা। তাহলে কত? 3,000 টাকা আমরা কি করব? প্লাস করব। তাহলে যদি প্লাস করি কত থাকতেছে? 5,000 টাকা। কত? এই যে 5,000 টাকা। এরপর আসো আমরা দেখি এরপর আমাদের কি করতে হবে। সরি, এরপর আমাদের হচ্ছে যেহেতু নতুন অনাদায়ী পাওনা লিখছে, এখন আমাদের যোগ করতে হবে নতুন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা, আচ্ছা পাওনাটা সঞ্চিতি। সঞ্চিতি। তাহলে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চয়, এটা কিন্তু কখনো ডিরেক্ট দেওয়া থাকে না, এটা কিন্তু আমাদের বের করে নিতে হয়। তাহলে আমরা একটু আগের প্রশ্ন দেখি। এখানে আমরা কিভাবে বের করব। দেখো আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি ধরতে হবে। তোমরা সবসময় মনে রাখবা অবশিষ্ট দেনাদার বলতে দেনাদারের সাথে যে পণ্য বিক্রয় থাকবে সেটা কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। কোনটা? এই যে পণ্য বিক্রয়। যেহেতু বাকিতে পণ্য বিক্রয় প্রশ্নে দেখা যাচ্ছে, আশা করি বাকিতে পণ্য বিক্রয় দেওয়া আছে। বাকিতে পণ্য বিক্রয়ের কারণে দেনাদার বাড়ে। সো মনে রাখবা দেনাদার প্লাস এটাকে আমরা নতুন বিক্রয় বলবো, নতুন বিক্রয়। ঠিক আছে, ওকে। নতুন বিক্রয়কে প্লাস করব, তারপর কি করব? অবশিষ্ট দেনাদার। এটা আমরা কি বের করতেছি? এটা আমরা বের করতেছি হচ্ছে অবশিষ্ট দেনাদার। অবশিষ্ট দেনাদার। তাহলে আমরা কি বের করতেছি? আমরা বের করতেছি অবশিষ্ট দেনাদার। তাহলে অবশিষ্ট দেনাদার বের করার সিস্টেম হচ্ছে দেনাদারের অ্যামাউন্টটা লিখে ফেলবা, এরপর যদি নতুন কোনো ধারে বিক্রয় থাকে তা যোগ করবা, কারণ ধারে বিক্রয়ের কারণে দেনাদার বাড়ে। সো প্লাস, আর হচ্ছে এই যে নতুন করিন একটু আগে যেটা আদায়যোগ্য নয় বলছে, সে আদায়যোগ্য নয়কে আমরা কি করে দিব? মাইনাস করে দিব। অর্থাৎ নতুন করিন লিখে আমি মাইনাস করে দিব। নতুন
কুরিন কুরিন। তাহলে আমি কিন্তু অবশিষ্ট দানাদার পাবো। তাহলে এখন দেখি দানাদার কত হবে। দানাদার আগে ছিল 45,000 টাকা। নতুন বিক্রয় কত? নতুন বিক্রয় ছিল 10,000 টাকা। এরপর নতুন কুরিন আসছে, নতুন কুরিন 3,000 টাকা। তাহলে এগুলাকে সবগুলো যোগ করলে আমি কত টাকা পাচ্ছি? 52,000 টাকা। কত টাকা? 52,000 টাকা। তাহলে আমরা অবশিষ্ট দানাদার পাই গেছি না? অবশিষ্ট দানাদার কত টাকা? 52,000 টাকা। এখন এই 52,000 টাকা উপর যদি 5% মারি তাহলে আমার কি চলে আসবে? আমার এই যে নতুন অনুযায়ী পাওনা সঞ্চয় চলে আসবে। তাহলে আমি যেহেতু একটু এখানে আমরা একটু ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে 52,000 উপর 5% মারতে হবে। কত? 52,000 5%। কারণ হচ্ছে এটা তোমার কি 52,000 5% হচ্ছে নতুন কুরিন সঞ্চয় বা নতুন অনুযায়ী পাওনা সঞ্চয় বের করতে হবে। তাহলে 52,000 5% কত হবে? 2,600 টাকা হবে। 2,600 টাকা হবে। ক্যালকুলেশন করলে সেটা পেয়ে যাবা। তাহলে আমরা নতুন অনুযায়ী পাওনা সঞ্চয় কত পাইছি? 2,600 টাকা। কত পাইছি? 2,600 টাকা। সো এরপর দেখো, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা নতুন অনুযায়ী পাওনা সঞ্চয় পেয়ে গেছি না 2,600 টাকা। তাহলে এটাও প্লাস করে দিই। তাহলে 7,600 টাকা পাচ্ছি। তাহলে আমাদের লাস্ট স্টেপ কি? লাস্ট স্টেপ হচ্ছে পুরাতনটা মাইনাস করে দেওয়া। কি? পুরাতন এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস করে দেওয়া। মাইনাস করে দিলে আমরা কিন্তু কুরিন খরচটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটু দেখি পুরাতনটা কত টাকা দেওয়া ছিল। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা। তাহলে আমরা 4,000 টাকাটা এখন কি করব? মাইনাস করে দিব এতক্ষণ যা রেজাল্ট পাইছি সেটা থেকে। তাহলে 4,000 টাকা মাইনাস করলে কত থাকে? 3,600 টাকা। সো এই 3,600 টাকা হচ্ছে আমার কি? কুরিন খরচ। তাহলে দেখো কত সহজে আমি কুরিন খরচটা বের করে ফেলতে পারছি, ঠিক না? এভাবে তুমি যদি ফলো করো তুমি কুরিন খরচ সহজে বের করতে পারবা। আর হচ্ছে এটাকে যদি আর্থিক বিবরণীতে শো করতে বলে, মানে সরি আর্থিক অবস্থার বিবরণীতে, তাহলে তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে দেখো, আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের কাজ হচ্ছে দানাদার বের করা, নিট দানাদার। কি দানাদার? নিট দানাদার। আমরা যে একটু আগে যে 3,600 টাকা যে কুরিনটা পাইছি ওইটার নাম হচ্ছে কি? ওইটার নাম হচ্ছে কুরিন খরচ। সেটা আমরা বিশদ বিবরণীতে রাখবো অতটুকু পর্যন্ত, ঠিক আছে? আমার জাস্ট আর্থিক অবস্থা বিবরণীতে কি করব? আমার হচ্ছে কি দানাদার বের করতে হবে, নিট দানাদার। জাস্ট কি করব? দানাদার মাইনাস সরি আগে প্লাস হবে যে নতুন বিক্রয়, যেটা নতুন বিক্রয় পাইছি, নতুন বিক্রয়। এরপর আমরা কি করব? মাইনাস নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন আগে কুরিন, এরপর হচ্ছে ওই যে সঞ্চিতিটা পাইছি ওইটা মাইনাস নতুন কুরিন সঞ্চিতি। তাহলে আমি যদি এভাবে যদি সমন্বয়টা করি আমার কি নিট দানাদার বের হয়ে যাবে। তাহলে দানাদার কত টাকা ছিল স্যার? দানাদার একটু আগে দেখে আসি। তোমার হচ্ছে 45,000 টাকা ছিল। তাহলে দানাদার ছিল 45,000, সেখানে বিক্রয় নতুন বিক্রয় 10,000 টাকা প্লাস হয়েছে। তাহলে কত থাকে? 55। এইদিকে আমরা নতুন অনুযায়ী পাওনা 3,000 পাইছিলাম না একটু আগে? তাহলে 3,000 মাইনাস করলাম। এরপর ধরো 3,000 মাইনাস করলে কত থাকে? 52। আর হচ্ছে নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি কত টাকা পাইছিলাম একটু আগে? এটা হচ্ছে 2,600 টাকা পাইছিলাম, 2,600। সো এখন যদি এটা মাইনাস করি 49,400 টাকা আসবে। এটাই হচ্ছে আমার কি নিট দানাদার। কি দানাদার? নিট দানাদার। শেষ, কাজ শেষ। কত সহজ! তাহলে এভাবে আমরা কুরিন খরচটা বের করতে পারি। আচ্ছা, এখানে শেষ নয়, আরেকটা এক্সাম্পল দেখি, তারপর হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করে দিব। এখন দেখো এখানে আরেকটা ম্যাথ আছে খুব সুন্দর, একটু আগে দানাদার দিয়ে করছি, এখন হচ্ছে কি প্রাপ্য হিসাব দিয়ে করব। তাহলে দেখো তুমি আশা করি এই প্রশ্নটা নিজেই সলভ করতে পারবা, তবুও আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু সেম বাকিতে পণ্য বিক্রয় আছে, এটাও একটা কোনো একটা বোর্ডের প্রশ্ন হয়তো মিসিং গেছে। আচ্ছা, প্রাপ্য হিসাবে 6,000 টাকা আদায়যোগ্য নয়। আমি বলছিলাম যেটা সমন্বয়ে দেওয়া থাকবে, যেটা আদায়যোগ্য নয় বলবে, এটাকে আমরা কি বলবো? নতুন অনাদায়ী পাওনা। কি বলবো? নতুন অনাদায়ী পাওনা। তাহলে নতুনটা আমরা পেয়ে গেছি। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চয় তৈরি করো। তাহলে দেখো
অবশিষ্ট দানাদার একটু আগে যেভাবে দানাদার বের করা শিখেছি সেভাবে তুমি অবশিষ্ট প্রাপ্য হিসাব বের করবা। এরপর যে 5% সেটা মারলে তোমার কি নতুন অনুযায়ী পাওনা সঞ্চয় চলে আসবে। তাহলে দেখো এটাও আমরা একটু সলভ করি। এটাও আমরা কুরিন খরচটা বের করি। বিশদায় বিবরণীতে আমি কিভাবে দেখাবো। আমার প্রথমে কাজ হবে কি, কুরিন যাহা প্রশ্নে দেওয়া আছে তাহা লিখে ফেলা। কুরিন বা আচ্ছা অনাদায়ী পাওনা, দুঃখিত, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা যেটা আছে সেটা লিখে ফেলা। এরপর নতুনটা যোগ করা, যোগ নতুন অনাদায়ী পাওনা। এরপর আমরা কি করছিলাম, এরপর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি প্লাস করছি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সঞ্চিতি প্লাস করছি। এরপর হচ্ছে আমাদের মাইনাস করতে হবে কি পুরাতনটা, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে মাইনাস করতে। তাহলে দেখো অনাদায়ী পাওনা প্রশ্নে কত টাকা দেওয়া ছিল, প্রশ্নে কত টাকা দেওয়া ছিল একটু যদি প্রশ্নে ব্যাক করে দেখো। প্রশ্নে দেওয়া ছিল আমার হচ্ছে কি এই যে 4000 টাকা, তাহলে 4000 টাকা লিখে ফেলি। এরপর নতুন কত, নতুন অনাদায়ী পাওনা কত আমার, এটা হচ্ছে আমার কত এই যে 6000 টাকা, যেটা দেনাদারের আদায়যোগ্য নয়। তাহলে হচ্ছে 6000 টাকা, এই যে 6000 টাকা, তাহলে 6000 টাকা যদি প্লাস করি 10,000 টাকা পাচ্ছি। ওকে, এরপর আসো নতুন অনাদায়ী পাওনা সঞ্চয় আমাদের বের করতে হবে না, আমাদের কি করতে হবে, বের করতে হবে, অলওয়েজ বের করতে হবে। আচ্ছা অলওয়েজ কি করতে হবে, বের করতে হবে। দেখো এই যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5%, তাহলে একটু আগের মতো আমরা প্রাপ্য হিসাব কাউন্ট করি। প্রাপ্য হিসাব কত ছিল, 90,000 ছিল, প্রাপ্য হিসাব 90,000, সেখানে বাকিতে পণ্য বিক্রয় 20,000, যেহেতু 20,000 এটা অ্যাড হবে প্লাস, ঠিক আছে 90,000 আর 20,000 প্লাস হলো। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, প্রাপ্য হিসাবের থেকে 6,000 টাকা আদায় যোগ করুন, তাহলে 6,000 মাইনাস করে দিই, মাইনাস কি 6,000 মাইনাস করব। তাহলে আমরা এখানে অবশিষ্ট প্রাপ্য হিসাব কত পাচ্ছি, 1 লাখ মেবি 1,04,000 পাচ্ছি। দেখো তাহলে আমি অবশিষ্ট প্রাপ্য হিসাব কত পাইছি, অবশিষ্ট প্রাপ্য হিসাব 1,04,000 টাকা পাইছি। কত, 1,04,000 টাকা। এখন দেখো 1,04,000 টাকার উপর আমরা কত পার্সেন্ট মারবো, এই যে 5% মারবো। তাহলে 1,04,000 টাকার উপর যদি 5% মারে আমার কত টাকা আসতেছে, 1,04,000 টাকার উপর যদি 5% আমরা হিসাব করি কত টাকা আসবে, 5% কত আসতেছে, 5,200 টাকা আসতেছে। তাহলে আমরা এটা কোথায় লিখে ফেলবো স্যার, এটা আমরা এখানে লিখে ফেলবো 5,200 টাকা। তাহলে 5,200 টাকা যদি প্লাস করি কত আসতেছে, 15,200 টাকা। ঠিক আছে, এবার দেখো পুরাতনটা জাস্ট এখন আমি কি করে দেবো, মাইনাস করে দিব। কোথায় পাচ্ছে পুরাতনটা, একটু ব্যাকে যায়, সেটা হচ্ছে এই যে এই যে অনাদায়ী পাওনা সঞ্চয় যেটা প্রশ্নে দেওয়া আছে কত, 8,000 টাকা। আশা করি তোমরা এখানে একটু প্রবলেম হলে দেখতে পাচ্ছ, এখানে 8,000 টাকা দেওয়া আছে, অর্থাৎ এখানে যে 8,000 টাকা আছে সেটাই। তাহলে একটু আচ্ছা, তাহলে এটা 5,200 টাকা ছিল, তাহলে 8,000 টাকা ছিল আমাদের কি, 8,000 টাকা হচ্ছে আমাদের তোমার কি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে যে 8,000 টাকা মাইনাস করি, এই যে মাইনাস করলে আমরা কত পাচ্ছি, 7,200 টাকা। তাহলে 7,200 টাকা হচ্ছে আমার কি, এই 7,200 টাকা হচ্ছে আমার কুরিন খরচ, আমার কি খরচ, কুরিন খরচ। তাহলে আমরা 7,200 টাকা কুরিন খরচ পেয়েছি, যেটা আমরা কোথায় বিশদ বিবরণীতে দিব। এরপর আসো আমরা এখান থেকে নিট দানাদারও বের করে ফেলি, খুব সহজ। নিট দানাদার কেমনে বের করব, নিট দানাদার বের করতে গেলে দানাদার থেকে এই যেগুলো বাদ দিতে হবে, নতুন দুইটা বাদ দিতে হবে। তাহলে একটু দেখি আমরা নতুন দানাদারটা নিট দানাদারটা বের করি, যেটা আমরা আত্মীয় বিবরণীতে শো করব। তাই দেখো দানাদার, আচ্ছা এখানে প্রাপ্য হিসাব হবে, প্রাপ্য হিসাব কত টাকা ছিল, 90,000 টাকা। এরপর সেখানে ধারে বিক্রয় আসছে, নতুন বিক্রয়, নতুন লিখিত বিক্রয় বলতে পারো, নতুন বিক্রয় কত আসছে, 20,000 টাকা ছিল। তাহলে এই দুইটা যোগ করলে 1,10,000। এরপর হচ্ছে তোমার মাইনাস নতুন কুরিন, আমাদের যে দুইটা কাজ আছে, নতুন কুরিন বাদ দিব, যেটা অনাদায়ী পাওনা এখানে লেখা হয়েছে, আমি নতুন কুরিন লিখতেছি। এরপর নতুন কুরিন সঞ্চিতি। তাহলে দেখো আমরা নতুন কুরিন কত পাইছিলাম একটু আগে,
নতুন করিন পাইছিলাম হচ্ছে এই যে যেখানে দেওয়া আছে ৬,০০০ টাকা আদায়যোগ্য নয়, যেহেতু ৬,০০০ টাকা আদায়যোগ্য নয় এটাই নতুন করিন। ৬,০০০ মাইনাস করলে ১,০০,০০০ কত পাচ্ছি, ১,০০,০০০ আর সেখান থেকে আমরা কত পাইছি, নতুন করিন সাথে ৫,২০০ টাকা পাইছিলাম, যেটা একটু আগে তোমাদেরকে ভগ্নাংশ করে দেখাইছিলাম, ডিসকাউন্ট ভেঙে দেখাইছিলাম। তাহলে ৫,২০০ মাইনাস করলে কত আসে, ৯৮,৮০০ টাকা এরকম একটা সামথিং একটা হিসাব আসবে আশা করি। সো এভাবে তুমি এটা নিট দানাদার পেয়ে যেতে পারো, কি নিট প্রাপ্য হিসাব বা দানাদার প্রাপ্য হিসাব। তাহলে দেখো কত সোজা। এভাবে আমরা চাইলে আমাদের কুরিনের খরচটাকে এভাবে হ্যান্ডেল করে আমরা বাকিটা আর্থিক অবস্থার বিবরণীতে এবং হচ্ছে বিশদের বিবরণীতে এভাবে করে কুরিনের সমস্যাটা এবং হচ্ছে নিট দানাদার বের করার নিয়মটা আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। তাহলে আজকে এতটুকুই, আশা করি তোমরা পুরো ক্লাস থেকে অনেক কিছু বুঝতে পারছো। যাদের কনফিউশন ছিল আশা করি এটার মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাকে জানাবা নেক্সট কোনো টপিকে যদি ঝামেলা হয় বা নতুন কোন ক্লাসের উপর ভিডিও চাও, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আর নতুন একটা ভিডিওতে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।